জানি। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথার জন্য দাঙ্গা টাঙ্গানি। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। আজ আপনাদের এমন এক মানুষের কথা বলবো যিনি আধুনিক ভারতের বৈজ্ঞানিক শক্তির প্রতীক, কিন্তু যার মৃত্যু আজও অমীমাংসিত এক রহস্য। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম স্থানে রয়েছে ভারত। শুধু কি অস্ত্র? পদার্থের ক্ষুদ্রতম অংশের ভিতরে আর কোন আশ্চর্য লুকিয়ে রয়েছে? আরো কি ভাবে তাকে কাজে লাগানো যায় তা নিয়ে প্রতিদিন চলছে গবেষণা। এই বৃহৎ চালচিত্রটি তৈরিই হতো না যদি বিজ্ঞানী হোমি ভাবা না থাকতেন। তিনি জন্মেছিলেন এক বিত্তশালী পার্সি পরিবারে। স্বয়ং দোরাবজি টাটাও ছিলেন তাদের ঘনিষ্ঠ। সোনার চামচ মুখে নিয়ে তিনি জন্মেছিলেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে আরো একটা জিনিস ছিল, মেধা, যাকে ভর করে বাকি জীবনটা তিনি পেরিয়ে যাচ্ছিলেন। এই দেশের মাটিকে যেরকম তিনি ভালোবেসেছিলেন, তেমনি চেয়েছিলেন যে একদিন গোটা বিশ্বে বিজ্ঞানের জগতে ভারত একেবারে শ্রেষ্ঠ স্থান পাক। কিন্তু জানেন, তার জানে শেষ হয়ে যাওয়ার ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে একের পর এক রহস্য। তাহলে কি তার মৃত্যু কোনো বড়সড় ষড়যন্ত্র? এই প্রশ্ন কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকের এপিসোডে সে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। 1966 সালের 24শে জানুয়ারি আল্পস পর্বতমালার কোলে বিধ্বস্ত হয় এক বিমান। বিমানে ছিলেন ভারতের পরমাণু কর্মসূচির জনক ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। সরকারি রিপোর্টে বলা হয়েছিল যে এটি কেবল একটি দুর্ঘটনা, কিন্তু ষড়যন্ত্রের তত্ত্ব অনুসন্ধানকারীরা বলেন এর নেপথ্যে ছিল আশ্চর্য এক আন্তর্জাতিক চক্রান্ত, যার শিকড় পৌঁছে যায় আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA পর্যন্ত। আজ আমরা সেই মৃত্যুর নেপথ্যের ইতিহাস, রাজনীতি এবং অজানা যে রহস্যগুলো রয়েছে সেগুলোকে একটু দেখব। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা জন্মগ্রহণ করেছিলেন 30শে অক্টোবর, সময়টা 1909। মুম্বাইয়ের এক প্রভাবশালী পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকে ভীষণ মেধাবী, সঙ্গীতপ্রেমী আর ছিলেন শিল্প সচেতন মানুষ। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে গিয়েছিলেন, কিন্তু খুব দ্রুতই পদার্থবিজ্ঞানের প্রতি তার অদ্ভুত একটা অনুরাগ জন্মায়। 1930-এর দশকে তিনি কোয়ান্টাম তত্ত্বে অসাধারণ অবদান রাখেন, আর তারপর কিন্তু বিষয়টা ধীরে ধীরে বাড়তে থাকে। তখন ইউরোপ জুড়ে বিজ্ঞান জগতে তার নাম উচ্চারিত হতে থাকে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি ভারতে ফিরে আসেন, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। ভারতকে পরমাণু শক্তির যুগে নিয়ে যাওয়ার এক বিস্তর পরিকল্পনা। সময়টা 1945। যুদ্ধ শেষে ভাবা তিনি প্রতিষ্ঠা করলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। তার উদ্দেশ্য ছিল এমন এক বিজ্ঞান গবেষণা কেন্দ্র তৈরি করা যেখানে ভারত নিজের প্রযুক্তি এবং শক্তির পথ নিজেই তৈরি করবে। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভাবাকে বলেছিলেন যে ইন্ডিয়াস ফিউচার উইল ডিপেন্ড নট অনলি পলিটিক্স বাট অন সায়েন্স। ভাবা তখন তৈরি করেন ভারতের পরমাণু শক্তি কর্মসূচির নকশা, 3টে ধাপের রিঅ্যাক্টর পরিকল্পনা, যা আজও ভারতের পরমাণু নীতির অন্যতম মূল ভিত্তি। তিনি বিশ্বাস করতেন অ্যাটমিক এনার্জি ইজ নট জাস্ট ফর ওয়েপন, ইট ইজ ফর আওয়ার পিপল। কিন্তু 1950-এর দশকের শেষ থেকে তিনি বুঝতে পারেন শক্তির সঙ্গে নিরাপত্তার জন্যও পরমাণু অস্ত্র অপরিহার্য হতে পারে। এখন আমরা একটু আন্তর্জাতিক প্রেক্ষাপটে যাই। 1960-এর দশক,
ঠান্ডা যুদ্ধের সময়। একদিকে আমেরিকা ও পশ্চিমী শক্তিধর দেশগুলো, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এবং তার বন্ধুরা। সময়টা 1962, শুরু হয় ভারত চীন যুদ্ধ। এই যুদ্ধে ভারতের পরাজয়ের পর দেশ জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। আর 1964 সালে চীন সফলভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায়। ভাবা তখন প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছিলেন যে ইফ ইন্ডিয়া ইজ এভার থ্রেটেন্ড উই ক্যান বিল্ড আ নিউক্লিয়ার বম্ব ইন 18 মান্থস। অর্থাৎ যদি ভারতকে পরমাণু হুমকির মুখে ফেলা হয় তাহলে আমরাও নিউক্লিয়ার বম্ব তৈরি করতে পারি, তাও 18 মাসের মধ্যে। এই বক্তব্য আমেরিকার কানে ছিল এক রকমের বিপদের ঘণ্টা, কারণ আমেরিকা তখন চাইছিল দক্ষিণ এশিয়ায় কোনো নতুন পরমাণু শক্তিধর দেশ যাতে না গড়ে ওঠে। কারণ আমেরিকার বন্ধু ছিল পাকিস্তান, আর ভারতের হাতে পরমাণু অস্ত্র মানে পাকিস্তান, এমনকি আমেরিকান প্রভাব দুয়ের জন্যই একটা বড়সড় সমস্যা। ভাবা ছিলেন কেবল একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন শিল্পী এবং রাষ্ট্রচিন্তক। তার অফিসে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ভারতের বিভিন্ন বড় বড় দক্ষতার পেন্টিং, আর পাশেই ছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ডিজাইন। তিনি পশ্চিমী শক্তির সাহায্য নিতে রাজি ছিলেন, কিন্তু শর্ত যে ভারত শেষ সিদ্ধান্ত নেবে, ভারতের সিদ্ধান্ত নেবে। এই কারণে যুক্তরাষ্ট্র তাকে আনপ্রেডিক্টেবল অ্যান্ড নস্টালজিক, ন্যাশনালিস্টিক বলে চিহ্নিত করেছিল। 1965 সালের শেষের দিকে তিনি বলেছিলেন, উই মাস্ট বি রেডি টু মেক আওয়ার ওন বম্ব বাট অন আওয়ার ওন টার্মস। অর্থাৎ আমরা আমাদের বম আমরা নিজেরা তৈরি করব এবং সেটা নিজেদের যে নীতি থাকবে তার উপরে, টার্মস যেটা নিজেরা ঠিক করব তার উপরে। আর জানেন তো কি মর্মান্তিক যে এই মন্তব্যের কয়েক মাসের মধ্যেই মৃত্যু হয় তার। ভাবতে পারছেন কি পরিস্থিতি? এইভাবেই কিন্তু তার মৃত্যু হয়েছিল। আর এই গোটা ঘটনার মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 101 এর নামটাও কিন্তু উঠে আসে, যার রুট ছিল সেই সময় দাঁড়িয়ে বম্বে, বর্তমানের মুম্বাই, সেখান থেকে দিল্লি, বেইরুট, জেনেভা, প্যারিস, লন্ডন। ভাবা সেই সময় দাঁড়িয়ে ট্রাভেল করছিলেন ভিয়েনা পর্যন্ত। বম্বে থেকে ভিয়েনা যাওয়ার তার সফর ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বৈঠকে তিনি যোগ দিতে যাচ্ছিলেন। স্থানীয় সময় সকাল 8:30। সেই সময় বিমানটি ফরাসি সুইস সীমান্তে পর্বতের কোলে বিধ্বস্ত হয়। মোট 117 জন নিহত, কেউ বাঁচেননি। রেডিওতে পাইলটের যে শেষ বার্তা ছিল সেটা হচ্ছে উই আর নাও ওভার জেনেভা। এইটাই ছিল তার শেষ কথা। কিন্তু বাস্তবে বিমানটা তখনও পর্যন্ত পাহাড়ের উপরে রয়েছে, জেনেভা থেকে প্রায় 12 মাইল দূর। বলা হয় পাইলট উচ্চতা মাপতে ভুল করেছিলেন, ফলে বিমানটি পর্বতের ঢালে ক্ষতিগ্রস্ত হয় এবং ওখানেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। সুইস এবং ফরাসি কর্তৃপক্ষ তদন্ত করে জানায় পাইলট এরর, কোনো বোমা বা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তদন্তের সময়ে দেখা গিয়েছিল যে ধ্বংসাবশেষ এমনভাবে ছড়িয়ে রয়েছে যেন আকাশেই কিছু বিস্ফোরণ ঘটেছিল। তবে কর্তৃপক্ষ বলে যে এটা কেবল ইম্প্যাক্টের কারণে। ভারত সরকারও খুব গভীরে কিন্তু তদন্ত চালায়নি, কারণ ঘটনাটির কিছু পরে মাত্র 14 দিন পর ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির রহস্যজনকভাবে মৃত্যু হয় তাশকান্তে। সেই ভিডিও আপনাদের জন্য রয়েছে, অবশ্যই আপনারা আজ তাক বাংলার পেজে গিয়ে ষড়যন্ত্রের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে দেখতে পাবেন, সেই নিয়েও আপনাদের জন্য এপিসোড রয়েছে। তো খুব স্বাভাবিকভাবে এই ঘটনার ফলে যেটা দেখা যায় যে জাতীয় মনোযোগ কিন্তু একেবারেই সরে গিয়েছিল। এবার একটু আপনাদের রহস্যের অংশে নিয়ে আসি। 1970-এর শেষের দিকে কয়েকজন সাংবাদিক এবং গোয়েন্দারা দাবি করেন যে ভাবার মৃত্যু ছিল সিআইএর পরিকল্পিত হত্যা। কেন? তার সপক্ষে তাদের যে যুক্তি ছিল সেটাও আপনাদেরকে বলি। ভাবা ভারতের পরমাণু বোমা তৈরির দ্বার প্রান্তে ছিলেন। আমেরিকা চাইছিলই না যে ভারত পরমাণু অস্ত্র তৈরি করুক। সিআইএ ইতিমধ্যেই ভারতের নেতাদের ওপরে নজরদারি চালাচ্ছিল।
1983 সালে প্রাক্তন সিআইএর কর্মকর্তা গ্রেগরি ডগলাস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে there was a plan to stop India's nuclear ambition. Bhabha's death was not an accident. ভাবতে পারছেন এই লাইনটা, এই সেন্টেন্সটা কতটা গুরুত্বপূর্ণ? তার কারণ প্রাক্তন সিআইএর কর্মকর্তা তিনি বলছেন যে there is a plan to stop India's nuclear ambition. অর্থাৎ ভারতের যে নিউক্লিয়ারকে নিয়ে যে উচ্চাকাঙ্ক্ষা সেটাকে থামানোর একটা প্ল্যান ছিল। আর যেটা তিনি বলছেন যে ভাবাস ডেথ ওয়াজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ভাবার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। তিনি দাবি করেন বিমানে রেডিও কন্ট্রোলড এক্সপ্লোসিভ ডিভাইস লাগানো হয়েছিল যা আকাশে বিস্ফোরিত হয়। তবে এই বক্তব্যের ক্ষেত্রে সপক্ষে তিনি কোনো রকম কোনো যুক্তি বা প্রমাণ কিছু দিতে পারেননি। আর একটা সূত্র ধরছে, সেখানে বলা হচ্ছে যে ভাবা আসলে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রাডারে ছিলেন, কারণ তিনি ভারতের পরমাণু প্রযুক্তি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভাগ করার সম্ভাবনা দেখাচ্ছিলেন। এই ঘটনার আর একটা দিক রয়েছে হচ্ছে গিয়ে কৌতূহলের দিক। বিমানের ধ্বংসাবশেষ পর্বতের হিমবাহে ঢাকা পড়ে যায়। বহু বছর পর 2012 সালে পর্বতারোহীরা সেই জায়গায় কিছু ধাতব বাক্স দেখতে পান যেগুলোতে ভারতীয় দূতাবাসের নথি ছিল, কিন্তু ভাবার কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। কেউ কেউ তো এও বলছেন যে প্রমাণ মুছে ফেলার জন্য সমস্ত কিছু একেবারে নিখুঁতভাবে সাজানো হয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে ভাবার মৃত্যুর পর ভারতের পরমাণু প্রকল্প প্রায় 2 বছর থেমে গিয়েছিল। নতুন নেতৃত্ব নেওয়া পর্যন্ত স্মাইলিং বুদ্ধা প্রজেক্ট সেটাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল। এ যেন এক অদৃশ্য শক্তি ভারতের নিউক্লিয়ার স্বপ্নে একটা সাময়িক ব্রেক টেনে দিয়েছিল। অবশ্য বাস্তববাদীরা বলেন যে ষড়যন্ত্র নয়, এটি নিছকই একটি দুঃখজনক দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়া এর আগের মালাবার প্রিন্সেসের এই একই জায়গায় কিন্তু 1950 সালে বিমানটা বিধ্বস্ত হয়েছিল। অর্থাৎ এই যে অঞ্চলটা, এই জায়গাটাই কিন্তু ভীষণভাবে ঝুঁকিপূর্ণ। তাছাড়া কোনো সরকার বা আন্তর্জাতিক সংস্থা কখনোই সিআইএর সংশ্লিষ্ট প্রমাণ করতে পারেনি। কেউ কেউ তো এটাও মনে করছেন যে এর পিছনে কোথাও না কোথাও গিয়ে কোল্ড ওয়ার ছিল, আর এটা কেবলমাত্র একটা ট্র্যাজেডি নয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে যদি ভাবা বেঁচে থাকতেন তবে ভারতের পরমাণু কর্মসূচি কত বছর আগে সফল হতো। ভারত কি 1974 নয় বরং 1968তেই পরমাণু শক্তিধর হয়ে উঠতে পারত? ভাবার মৃত্যু ভারতের বিজ্ঞানী সমাজের জন্য ছিল একটা ভয়ঙ্কর ধাক্কা। তবু তাঁর পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যান তার উত্তরসূরিরা বিক্রম সারাভাই, রাজারামান্নারা প্রমুখ। 1974 সালে স্মাইলিং বুদ্ধা নামের প্রথম পরমাণু বিস্ফোরণটি তাঁরই কল্পনার বাস্তব রূপ। আজকের দিনে ভারতের প্রতিটা পরমাণু রিঅ্যাক্টর, প্রতিটা মহাকাশ প্রকল্প ভাবার সেই অদম্য বিশ্বাসের ফল যে সায়েন্স ইজ দ্য গ্রেটেস্ট টুল ফর ন্যাশনাল সভারেন্টি। তার মৃত্যু নিয়ে রহস্য থাকলেও তার চিন্তা ভাবনা অমর হয়ে রয়েছে ভারতের পরমাণু ইতিহাসে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম ষড়যন্ত্রের সমস্ত কন্টেন্টের পাশাপাশি রাজ্য রাজনীতি বা দেশ দুনিয়ার খবর জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।